আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলিয়াস ভার্সেস ডক্টর আসিফ নজরুল যুদ্ধের তিনটি অজানা দিক। শুভ্র ভাই, আমরা এখন যেটা দেখছি, ইলিয়াস হোসেন প্রথম যে ভিডিওটি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বেশ কিছু কথা বলেছেন, মানে জবাব দিয়েছেন, কিন্তু দ্বিতীয় ভিডিওটির পর তিনি আর কোনো জবাব দেননি। সাংবাদিক ইলিয়াস তিনি বেসিক্যালি ভুল এবং অপতথ্য ছড়াচ্ছেন, যেগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই, বা এটা তার মন গড়া, এতটাই মন গড়া এবং অকল্পনীয় যেটা নিয়ে কথা বললেও আসলে উচিত না, এমনটাই বলছেন আসিফ নজরুল। সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যের প্রজেক্ট ব্যর্থ হচ্ছে। ডক্টর আসিফ নজরুল জিতে গেছে, অলরেডি জিতে গেছে। ইলিয়াস হোসেন ভাইয়ের কোন একটা প্রতিবেদন যখন আমরা দেখি, অন্যান্য প্রতিবেদন 1 মিনিট 2 মিনিট দেখে মানুষ, কিন্তু এটা মানুষ পুরোটাই দেখে, দেখতে লাগলে এটা ছাড়তে পারে না। এবং একটা কথা মনে আছে, ইলিয়াস ভাই ভোট চোরদের দাবড়ায় বেড়াচ্ছিলেন একটা মাঠে, মনে আছে? মানে ওনার প্রতিবেদন দেখলে মনে হয় উনি কারো না কারো দাবড়ায় বেড়াচ্ছেন। তো গতকালকের প্রতিবেদনে উনি দাবড়ায় বেড়াচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। বিশেষ করে বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ যাকে বলা হয়ে থাকে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই আসিফ নজরুলকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নানা রহস্যে এখন আসিফ নজরুল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন প্রকাশের পরে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ আসিফ নজরুলের পক্ষে কথা বলছে, আবার এক শ্রেণীর মানুষ সাংবাদিক ইলিয়াসের পক্ষে কথা বলছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি যেই সংবাদটি বা যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি কি একেবারেই মিথ্যা, বানোয়াট? সকল তথ্য প্রমাণের ভিত্তিতেই তিনি দেখিয়ে দিয়েছে আসিফ নজরুলের মুখোশ উন্মোচন করে সে আসলে প্রকৃতপক্ষে কী ধরনের মানুষ। আসিফ নজরুলের মুখোশ উন্মোচন করে দিয়েছে জাতির সামনে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এটা নিয়ে এখন যারা কাউন্টার দিচ্ছে কিংবা যারা এখন সাংবাদিক ইলিয়াসের সমালোচনা করছে তাদের বলবো, ভাই আপনারা এত তেলবাজি করেন না। সাংবাদিক ইলিয়াস অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের সঙ্গে আপোষ করে না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে। সবসময় আমরা দেখেছি কথা বলতে, অনেক নির্যাতন নিপীড়নের মধ্যেও সে তার এই নীতিতে অটুট রয়েছে। অন্যায় দেখলে প্রতিবাদ করবেই সে হোক আসিফ নজরুল কিংবা হাসিনা কিংবা প্রফেসর ইউনূস। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কিভাবে আলোচনা সমালোচনা হচ্ছে তার প্রতিবেদনকে ঘিরে আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলিয়াস ভার্সেস ডক্টর আসিফ নজরুল যুদ্ধের 3টি অজানা দিক। শুভ্র ভাই, প্লিজ শুনুন। আজকের যে মূল আলোচনা, সেই আলোচনায় প্রবেশের আগে আরেকটি ঘটনার অবতারণা করতে চাই। আপনারা জানেন, তিউনিসিয়া এবং মিশরে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের প্লট তৈরি করবার জন্য সাইবার যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্ব দেশে। দুটো দেশেই কিন্তু 2011 সালে বিপ্লব সংগঠিত হয়। কোন একটি দেশে বিপ্লব সংগঠিত করার আগে অবশ্যই অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে সাহিত্য সাংবাদিকতার লড়াই। সেই লড়াই আমরা দেখেছি তিউনিসিয়া এবং মিশরে করেছেন ব্লগার এবং সাহসী সাংবাদিকরা। বাংলাদেশের প্রেক্ষাপটেও গত 16 বছরে ফ্যাসিবাদের উৎখাতে বয়ান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনলাইন যোদ্ধারা, যাদেরকে আমরা নিঃসন্দেহে সাইবার যোদ্ধা বলতে পারি। বিশেষ করে প্রবাসের থেকে 16 বছরের ফ্যাসিবাদকে একদম উলঙ্গ করে দিয়েছেন সাহসী সেই সব ভাই বোনেরা। প্রিয় দর্শক, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এজন্যই এই বিষয়টি বললাম, যেহেতু ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের প্রসঙ্গ নিয়েই আমরা কথা বলতে চাই। ইলিয়াস হোসেনের সর্বশেষ ভিডিওটি দেখেছেন ডক্টর আসিফ নজরুল, যিনি এই অন্তর্বর্তী সরকারের আইন এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা। তাকে ঘিরেই সর্বশেষ ভিডিওটি ছিল ইলিয়াস হোসেনের। অনেকেই দেখেছেন, এখনো দেখতে পারেন ইলিয়াস হোসেনের চ্যানেলে গিয়ে। সেই ভিডিও সম্পর্কে নানা ধরনের প্রতিক্রিয়া আছে, মন্তব্য, উষ্মা, প্রশংসা। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আজকে ফেসবুকে লিখেছেন যে যাকে র এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।
এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদী আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলন পরিচালিত ছিল, যে আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুঞ্চিত হবে, এতটুকুই আহ্বান থাকবে। প্রিয় দর্শক, আমি একটা স্ট্যাটাস দিয়েছি এই প্রসঙ্গের উপর। সেই স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া এসেছে, অসংখ্য প্রতিক্রিয়া এসেছে। আমি সেই স্ট্যাটাস দিয়ে পড়ছি। পিনাকি ইলিয়াস ভার্সেস আসিফ নজরুলের ভুল ভ্রান্তি তিক্ততা নিরসন করতে উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র ভাইয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থানের পক্ষের মানুষের মধ্যে তথ্য যুদ্ধ নয়, বরং দেশ গড়ার কাজে দরকার সম্মিলিত বিপ্লবী প্রয়াস। এটা হচ্ছে আমার একটা স্ট্যাটাস, 2 ঘন্টা আগে দিয়েছি। এই স্ট্যাটাসে 2.6K প্রতিক্রিয়া দেখানো হয়েছে, 188টি মন্তব্য এসেছে। অ্যাডভোকেট মুহি শামীম তিনি মন্তব্য করেছেন, আসিফ নজরুল স্যারের মতিপ্রীতি বন্ধ না হলে সামনে ঘোর অন্ধকার। তো তার রিপ্লাইয়ে আরেকজন ফয়সাল মাহির তিনি বলেছেন, আসিফ নজরুল এবং মির্জা ফখরুল এই দুজন ব্যক্তিকে কখনোই জনগণের অনুকূলে পাবেন না। এরা সময়ে সময়ে জনগণের কাতারে এসে দাঁড়াবে ঠিকই, কিন্তু কাজ করবে জনগণের পালসের বিপরীত। তার মানে পক্ষে বিপক্ষে আমরা দুটো মতামতই এই আলোচনা শুরুতেই সামনে রাখলাম। প্রিয় দর্শক, আমি একটা অভিজ্ঞতা বলছি। এই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, যখন সংস্কৃতি উপদেষ্টা হিসেবে মুস্তাফা সরোয়ার ফারুকীকে নিয়োগ দেওয়া হলো, সেই সময়ে তুমুল ঝড়, সমালোচনা, নিন্দা। তখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি খুবই প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ এই সরকারের জন্য, যে যেহেতু সারা বাংলাদেশে মুস্তাফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে প্রতিবাদ উঠছে, তার বিষয়ে নেতিবাচক সমালোচনা ছড়িয়ে গেছে, আপনারা কি করবেন? তিনি স্পষ্ট বললেন যে ফারুকীকে সরানো হবে না। ফারুকীর বিরুদ্ধে এই যে জনগণের ফুঁসে ওঠা, এটাই আমরা কাজে লাগাতে চাই। জনগণের এই রকম নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে মুস্তাফা সরোয়ার ফারুকী সবসময় ভয়ে থাকবেন এবং তার উপর অর্পিত দায়িত্বটি সঠিকভাবে করতে চাইবেন। আমরা চাই ফারুকীর মাধ্যমে গণ অভ্যুত্থানের সাংস্কৃতিক বয়ান তৈরি করতে। ডক্টর আসিফ নজরুলকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনলাইনে যে কন্টেন্ট গুলো হচ্ছে, সেই প্রসঙ্গ ধরেও এই সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে অনলাইন দুনিয়ায় এইসব অভিযোগ উত্থাপিত হবে, এগুলোকে আমরা পাত্তা দিচ্ছি না। প্রিয় দর্শক, এই কথাগুলো, এই অভিজ্ঞতাটাও আপনাদের সামনে হাজির করলাম। এখন প্রিয় দর্শক, আমরা কদিন আগে গিয়েছিলাম আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। ইমরান মাহফুজ ছিলেন, আবিদ আজম, মাসুদ আহমেদ, ডক্টর কাজল রশিদ, শাহিন সহ আরো বেশ কয়েকজন আমরা ছিলাম, সবাই তরুণ, 8 থেকে 9 জনের একটা টিম। হ্যাঁ, মামুন সারোয়ারও গিয়েছিলেন আমাদের সঙ্গে। তো যাই হোক, অনেকক্ষণ আলাপ হয়েছে, 2 ঘন্টা আলাপ হয়েছে। বিশেষ করে জনাব আসিফ নজরুলের মন্ত্রণালয়ের গুলোতে যে ফ্যাসিবাদীরা এখনো বহালতবিতে রয়েছেন এবং অনেক দপ্তরে ফ্যাসিবাদীদের নিয়োগ দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে কথা বলেছিলাম। তিনি সময় দিয়েছিলেন আন্তরিকভাবে, প্রায় 2 ঘন্টা সময় দিয়েছিলেন। আমাদের তির্যক অভিযোগ ছিল শিল্পকলা একাডেমি নিয়ে। সেখানে আমি বলেছিলাম যে শিল্পকলা একাডেমিতে যাকে মহাপরিচালক নিয়োগ দিলেন, তারপর অন্যান্য বিভাগগুলোতে যে পরিচালক হিসেবে কয়েকজনকে নিয়োগ দেওয়া হলো, 5 জনকে, এর মধ্যে সুস্পষ্টভাবেই 3 থেকে 4 জন সরাসরি ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত। পরে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বললেন যে আপনারা সুস্পষ্ট তথ্য প্রমাণ দিয়ে আমাদের কাছে একটা আবেদন করুন। এরপরে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা এই বিষয়ে নজরে এনেছি মন্ত্রণালয়ের এবং সংশ্লিষ্ট উপদেষ্টার, এখন আমাদেরকেই যদি তথ্য প্রমাণ হাজির করে দিতে হয়, তাহলে সেটা আমাদের জন্য সম্মানজনক নয়। ফলে আমরা সেই সব ফ্যাসিবাদের যে দোষর আছেন তাদের সম্পর্কে কোনো তথ্য প্রমাণ দেইনি, কারণ আমরা কেবল নোটিস করেছি জনগণ বা সাধারণ মানুষ হিসেবে। এখন যার বিরুদ্ধে অভিযোগ করেছে, অবশ্যই মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির দায়িত্ব হচ্ছে সেই সব বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখা, কারণ গণ অভ্যুত্থানকে সুরক্ষিত রাখতে হবে। যাই হোক, যখন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম, অনেক বিষয়ে আলোচনা হলো। বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী কার্যক্রম চলছে, গণ অভ্যুত্থানের পক্ষে কাজ হচ্ছে না, মূলত অভিযোগ দাখিলের জন্যই আমরা গিয়েছিলাম। সেই সময় আমি কথাটা পারলাম যে পিনাকি ভট্টাচার্য আপনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠাচ্ছেন। আমার জানা মতে আপনার সঙ্গে পিনাকি ভট্টাচার্যের একটা সুসম্পর্ক রয়েছে, আপনি কেন তার সঙ্গে কথা বলছেন না? তখন তিনি খানিকটা জোরেই বললেন যে আমি আর কত কথা বলবো, আমি ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাকে মেসেজ দিয়েছি। তিনি তার পার্সোনাল সেক্রেটারির কাছে, এপিএস হবে, এপিএস এর কাছে
মোবাইলটি চাইলেন এবং মোবাইল এনে দেখালেন যে হোয়াটসঅ্যাপে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এই হচ্ছে আলোচনার একটা অভিজ্ঞতা বা ঘটনা আপনাদেরকে বললাম। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল এবং মুস্তফা সরোয়ার ফারুকের বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি কোনো জবাব দেবার প্রয়োজন আছে? দুটো পলিসি আমরা সাধারণত এই ধরনের ঘটনায় নিতে দেখি। প্রথম বিষয় হচ্ছে চুপ থাকা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে জবাব দান। আমরা এখন যেটা দেখছি, ইলিয়াস হোসেন প্রথম যে ভিডিওটি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বেশ কিছু কথা বলেছেন, মানে জবাব দিয়েছেন, কিন্তু দ্বিতীয় ভিডিওটির পর তিনি আর কোনো জবাব দেননি। দেখুন, চুপ থাকা একটা পলিসি। যেমন প্রথম আলো ডেইলি স্টার ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক লাইনও তাদের নামের প্রসঙ্গে বা নাম ধরে ওইসব ভিডিও নিয়ে লেখেনি, মানে তারা চুপ থাকার একটা পলিসি গ্রহণ করেছে। অথবা ডক্টর আসিফ নজরুলও সর্বশেষ ইলিয়াস হোসেনের ভিডিওর পর কোনো কথা বলেননি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিযোগগুলো অ্যাড্রেস করা। অন্তর্বর্তী সরকারের যেহেতু দায়িত্বে রয়েছেন, ডক্টর আসিফ নজরুল নিজে না বললেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো মুখপাত্র বলতে পারেন, এই সম্পর্কে অভিযোগের পোস্টমর্টেমও করতে পারেন। দেখুন, কোনো বিষয়ে যদি অ্যাড্রেস না করা হয় তাহলে এর মধ্য দিয়ে জনগণের যে প্রতিক্রিয়া সেটাকে গণ্য না করা হয়, সেটাকে মানে একেবারে অ্যাভয়েড করা হয়। দেখবেন গত 16 বছরে যখনই কোনো অভিযোগ উঠেছে তখন ফ্যাসিবাদীদের পক্ষ থেকে তীর্যকভাবে আক্রমণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে জনগণের মধ্যে কিন্তু ক্ষোভ জমা হয়েছে এবং 16 বছর পরে সত্যি সত্যি সেই ক্ষোভ আমরা উগরে দিতে দেখলাম। প্রিয় দর্শক, এখন দেখুন যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে, এই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কথা নাও বলেন, অবশ্যই সরকারের তরফ থেকে মুখপাত্রের কথা বলা উচিত বা একটা মিডিয়া সেল থাকা দরকার যেখান থেকে এই বিষয়ে জবাব দেওয়া হবে। কারণ এইসব একটা, দুটো, তিনটা, চারটা অভিযোগ আস্তে আস্তে ঘনীভূত হতে হতে বড় আকার ধারণ করে। যখন অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো জবাব না আসবে তখন ধীরে ধীরে সত্যের পক্ষেই কিন্তু ঝুঁকে যাবে সেই অভিযোগগুলো। সেই জন্যে আমি মনে করি যে অবশ্যই এগুলোর জবাব দেওয়া উচিত। এখন দেখুন যে জবাব যদি দেন তাহলে অকাট্য তথ্য প্রমাণ নিয়েই আপনাকে দিতে হবে, কারণ আপনাকে তো বলতে হবে যে এইসব অভিযোগ সম্পূর্ণভাবে সর্বৈবভাবে মিথ্যা। সুতরাং আপনাকে মিথ্যার প্রেক্ষাপটে বা মিথ্যা প্রমাণ করবার জন্য পাল্টা প্রমাণ উপস্থাপন করতে হবে। এখন দেখুন, এই পুরো আলোচনা, আমার যে আলোচনাটি, এই পুরো আলোচনার ভেতরের তিনটি অজানা দিক রয়েছে। ধরে নিন অভিযোগগুলো সত্য, তাহলে কি করা প্রয়োজন? এটা হচ্ছে প্রথম কথা আমি বললাম। এখন অভিযোগগুলো মিথ্যা, তাহলে কি করা উচিত? কোনো না কোনো কিছু তো করা উচিত। অভিযোগগুলো সত্য হলে একটা পদক্ষেপ হবে, মিথ্যা হলে আরেকটা পদক্ষেপ হবে। তাহলে মাঝামাঝি কি চুপ থাকবেন, নিশ্চুপ থাকবেন? কিন্তু জনগণ তো চুপ থাকছে না, জনগণ কিন্তু ঠিকই দুভাগে বিভক্ত হয়ে গেছে। গণ অভ্যুত্থানের আগে যে যুথবদ্ধভাবে লড়াই করেছে আমাদের সাইবার যোদ্ধারা, সেই লড়াইয়ে এখন সুস্পষ্টভাবে ভাঙন দেখা যাচ্ছে। বুনিয়ানিম মার্সুস, সীসাঢালা প্রাচীরের মতো সবাই একে অপরের সহযোগী হয়ে লড়াই করেছে, যার ফলশ্রুতিতেই সাংস্কৃতিক এবং সাংবাদিকতার জগতে একটা শক্তিশালী বয়ান তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে বয়ানটি অনেক টাকা খরচ করেও ভাঙতে পারেনি ফ্যাসিবাদীরা। এখন গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পক্ষের লোকদের মধ্যেই ভয়াবহ ভাঙন তৈরি হয়েছে। যদি কেউ অপরাধ করে থাকেন, অপরাধ থাকে তার, তাহলে অবশ্যই সেটাকে বিবেচনায় নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আর যদি না থাকে সেটাও স্পষ্ট করা উচিত। এই যে প্রথম দিক অজানা, এর মধ্যে আমার মূল কথাটি হচ্ছে অজানা প্রথম দিকের এই সরকারের শিল্প উপদেষ্টা, তিনি দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, শিল্প উপদেষ্টা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র অত্যন্ত দক্ষ, মানবিক, দেশপ্রেমিক এবং অনুসন্ধানী একজন মানুষ। 111 থেকে শুরু করে গত 16 বছর তিনি মজলুম হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। তিনি শাপলা চত্বরে হেফাজত নিয়ে একটা অনুসন্ধান করতে গিয়ে সরকারের ভয়াবহ আক্রোশের মুখে পড়েছেন। অধিকার তার সংগঠনের নাম, সেই সংগঠনের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করবার তিনি অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন। এখন তিনি এই সরকারের উপদেষ্টা।
আমি অন্য আর কোনো উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি না, সকল দিক বিবেচনা করে আদিলুর রহমান খান শুভ্র ভাইয়ের প্রতি আহ্বান জানাবো, এই যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে, সেই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করুন, আর যদি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করুন। আপনি সবার কাছে বিশ্বাসযোগ্য, ছাত্রদের কাছে যেমন আপনি প্রিয়, এদেশের জনগণ আপনার বৃত্তান্ত জানে গত 16 বছর আপনি কি ভূমিকা পালন করেছেন। আমি মনে করি ছাত্র প্রতিনিধিদের বাইরে একমাত্র আপনিই রয়েছেন যিনি এই মুহূর্তে সকল প্রচারের বিরুদ্ধে সত্যটি উন্মোচন করে দিতে পারেন। সেই জন্য প্রত্যাশা করব যে আপনি অবিলম্বে এই বিষয়ে উদ্যোগী হবেন এবং কথা বলবেন। আসলে আমরা তো মনে করি যে সরকারের একটা ডিপ স্টেট আছে। আসলে সরকারের ডিপ স্টেট কে, কোনটি, এখন অনলাইন দুনিয়া জুড়ে যখন গণ অভ্যুত্থানের পক্ষের মানুষরাই নানা ধরনের মন্তব্য করছেন, তখন মনে হচ্ছে যে আসলে কি কোনো ডিপ স্টেট নেই, অভিভাবক নেই। ফ্যাসিবাদের সময় তো এটা বলা গেছে যে আমার কথা তো শুনবে না, সুতরাং আমি অমুকের সঙ্গে যোগাযোগ করে কি করব। আমি তো নিজেই ডক্টর আসিফ নজরুলকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন না কেন, তিনি তার মোবাইলে হোয়াটসঅ্যাপ দেখিয়ে বললেন যে আমি অনেকবার কথা বলেছি, 5ই আগস্টের পরে শুভেচ্ছা জানিয়েছি, স্বাগত জানিয়েছি, কিন্তু আমার প্রতি বৈরী আচরণ করছে পিনাকি ভট্টাচার্য। এটা তিনি তার স্ক্রিনশট গুলো, মানে তার কথোপকথন দেখিয়ে বললেন আমাদেরকে, আমাদের সেই টিমকে। যাই হোক, এখন আমি পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন এর প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারেন, সেই ইচ্ছে করেই কথা বলতে পারেন, কারণ তারা আপনাদের নাগালের বাইরে নয়। কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা কন্টেন্ট করেছিলেন, ভিডিও করেছিলেন, সেই ভিডিও শিরোনাম ছিল প্রকৃত মাস্টারমাইন্ড ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তার কিভাবে সম্পর্ক, তিনি কিভাবে প্রভাবিত হয়েছিলেন, আন্দোলনের পক্ষে যে আইডিয়া দিয়েছিলেন, বা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের বাংলাদেশ নিয়ে, আন্দোলন নিয়ে, গণ অভ্যুত্থান নিয়ে, সংকট থেকে মুক্তি নিয়ে যে কথোপকথন, পরামর্শ দান, যে আলাপচারিতা, এটা ওই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। এখন ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হয়েছেন, তিনিও খুব প্রভাবশালী একজন ব্যক্তি এই অন্তর্বর্তী সরকারের। আমি আহ্বান জানাবো পিনাকি ভট্টাচার্য তিনি ডক্টর খলিলুর রহমানকে ফোন করে বিস্তারিত বিষয়ে জানতে পারেন যে ডিপ স্টেটটি কোথায়, কারা কিভাবে এই সরকারকে পরিচালনা করছে, বা অসঙ্গতিগুলো কেন নিরসন করার কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। একইভাবে ইলিয়াস হোসেন যদি চান তাহলে তিনি খুব সহজেই এই সরকারের যে কোনো উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারেন। এই সরকারের ভিত্তি যাদের হাতে, শক্তিমত্তা যাদের হাতে, তাদের সঙ্গে কথা বলা একেবারে ডাল ভাতের মতো ব্যাপার ইলিয়াস হোসেনের। এইসব বিষয়ে সেগুলো তার দৃষ্টিভঙ্গিতে সত্য যদি হয়ে থাকে তাহলে প্রথমেই আগে আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে হাজির করুন, উত্থাপন করুন। এটা আমি বলতাম না যদি আপনি এই গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ না হতেন। এই অন্তর্বর্তী সরকার তো এই গণ অভ্যুত্থানেরই ফসল। আপনাদের প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণ অভ্যুত্থান সংগঠনে। সুতরাং আপনারা কেন এগুলো অনলাইনে ছড়াবার আগে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন না? এটা তো আপনার অধিকার এবং দায়িত্ব। তৃতীয় একটা বিষয়, এটাও একটা অজানা বিষয়, সামগ্রিকভাবে যদি আমরা মনে করি এই সরকারটির দায়িত্ব কি, প্রথম দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার। 2000-এর মতো মানুষ শহীদ হয়েছেন, 600 মানুষ চিরদিনের জন্য 2 চোখ হারিয়ে ফেলেছেন, কয়েক হাজার মানুষ অঙ্গহানি হয়েছে, তারা হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, তাদের শারীরিক অসুবিধা আমৃত্যু থেকে যাবে। 20,000-এর মতো মানুষ আহত অবস্থায় পড়ে আছে, হাজার হাজার মানুষ এখনো গুম আছে। এই যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণের বিপরীতে এই যে সরকারটি এলো, এই সরকারকে যদি আপনি সফল না করতে পারেন তার ব্যর্থতা সাধারণ মানুষের উপরই বর্তাবে। এখন সফল করবার জন্য অবশ্যই সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা হবে, সেটা হওয়া প্রয়োজন, কিন্তু এমন সমালোচনা না হওয়া উচিত যার মধ্য দিয়ে এই সরকারের ভিত্তি কেঁপে যেতে পারে। এখন বলতে পারেন যে যেহেতু বারবার নক করার পরেও, বারবার জানানোর পরেও অসঙ্গতি দূর করা হচ্ছে না, সুতরাং জনগণের কাছে তো প্রচার করতেই হবে। আমি প্রথম যে বিষয়ে গুরুত্ব দেব সেটা হচ্ছে যে আপনাদের সক্ষমতা আছে অবশ্যই এই সরকারের ডিপ স্টেটে এই তথ্য প্রমাণগুলো হাজির করে অসঙ্গতি দূর করবার সর্বান্তকরণে সর্বোচ্চ যদি প্রচেষ্টা চালান, অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অথবা ক্ষমতা যে কেন্দ্র আছে সেখানে এগুলো উত্থাপন করে অসঙ্গতিকে চূড়ান্তভাবে অপসৃত করার অবশ্যই সক্ষমতা, দক্ষতা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের আছে। যদি এটা থাকে তাহলে আগেই কেন
আপনারা এগুলো জনসম্মুখে আনছেন, যখন সর্বশেষ সীমান্তে বা চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে দেখবেন আর সমাধান হচ্ছে না, তখন আপনারা এগুলো জনসম্মুখে আনুন। যদি উপদেষ্টাদের মধ্যে যাদের নাম উচ্চারিত হচ্ছে তাদের অপরাধ থেকে থাকে, তারা কোনো না কোনো অপকর্মের সঙ্গে জড়িত থেকে থাকেন, তাহলে অবশ্যই তাদের বিষয়ে আপনারা সর্বশক্তি নিয়োগ করে এই অন্তর্বর্তী সরকারের ডিপ স্টেজের মাধ্যমে উৎখাত করে দিন। সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যের প্রজেক্ট ব্যর্থ হচ্ছে। ডক্টর আসিফ নজরুল জিতে গেছে, অলরেডি জিতে গেছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। আমি আলোচনা আগেই বলিনি যে শ্রদ্ধেয় ইলিয়াস ভাই এবং শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য দাদা, তাদের প্রতি আমার ব্যক্তিগত সর্বোচ্চ রেসপেক্ট। তাদের কন্টেন্ট, তাদের অ্যাক্টিভিজম, অনেক ক্ষেত্রে জনাব ইলিয়াস হুসাইনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এগুলো হাসিনা বিরোধী আন্দোলনের অসামান্য অবদান রেখেছে। এবং পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ, জনগণকে মোটিভেট করা, বা তার যে মেথোডোলজি আওয়ামী লীগকে ডিমোরালাইজ করতে, এটা অত্যন্ত কার্যকর ইনস্ট্রুমেন্ট ছিল। এটা এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের দিতে হবে। অনেকে যেরকম পিনাকি ভারতের দালাল, কমিউনিস্ট বলেন, ইলিয়াস ইউটিউবার, উবার চালক, না, এই ধরনের কথাবার্তা যারা বলে আমরা তাদের বিরুদ্ধে। যারা এইভাবে কটাক্ষ করে পিনাকি ইলিয়াসকে, আমরা স্ট্রংলি তাদের বিরুদ্ধে। কিন্তু হ্যাঁ, এর মানে এই নয় যে ইলিয়াস পিনাকি যা করবেন আমরা চোখ বুঝে সব সমর্থন করবো, জি ভাই সব ঠিক আছে, ইলিয়াস পিনাকি জিন্দাবাদ, না, এরকমও না। কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তারা যে অবদান রেখেছে, তারা যদি এখন ভুল পথেও যায়, তারপর তাদের অসামান্য অবদান, এটাকে আমরা সব সময় রাখবো। এবং দুইজনই মজলুম। দর্শক, ইলিয়াস ভাইয়ের ত্যাগ সম্পর্কে আমি জানি। তাদের পরিবারের লোকজন, ইলিয়াস ভাইয়ের ক্ষেত্রে সেম, পিনাকি দাদার ক্ষেত্রে সেম, তাদের বাবা মারা গেছে, পরিবারের লোকজন মারা গেছে, তারা আসতে পারেনি। অতএব তারা আমাদের কাছে বীর, তাদের শ্রদ্ধা আমাদের কাছে থাকবে। এবং আমরা এটাও বলবো যে সরকারকে ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট পজিশন দিয়ে দেন। প্রেস মিনিস্টার, আমেরিকার নানান পদ পদবি আছে না, ইলিয়াস কিছু পাওয়ার ডিজার্ভ করে। তিনি চান কিনা আমি বলছি না যে তিনি চাচ্ছেন, তবে তাকে কিছু দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ কোন সরকারি পদ পদবি, যেহেতু তিনি আন্দোলনের অগ্রসৈনিক, তিনি যেসব সরকারের গোপন অনেক কিছু বের করে এনেছেন যেটা অনেকেই পারেনি। অতএব ইলিয়াস ভাইকে ভালো একটা পদ পদবি, অ্যাটলিস্ট সচিব বা এডিশনাল সচিব, এই পদমর্যাদা দেওয়া হোক। একেবারে সিনিয়র সচিব মর্যাদায় মুশফিকুল ফজল আনসারের মতো রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হোক, এটা আমি বলছি না। তবে হ্যাঁ, পিনাকি দাদার বয়স অভিজ্ঞতা অনুযায়ী দিতে পারে, আর ইলিয়াস ভাইয়ের বয়স অভিজ্ঞতা অনুযায়ী তাকে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া উচিত। কত লোককেই তো চুক্তিভিত্তি নিয়োগ দেয়, তাদেরকে একটু প্রস্তাব দেওয়া হোক। তারা যে অবদান রেখেছে, তাদের যে জনপ্রিয়তা, হাসিনা বিরোধীদের ক্ষেত্রে তাদের যে অ্যাকসেপ্টেন্স, এবং তাদের কোনো ভালো পোর্টফোলিও, কোনো পোস্ট পজিশন দিলে তারা এখন যে কাজ করছে, আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছে বা এই কাজটা করতো না। কিন্তু আমি যেটা বলতে চাই, আসিফ নজরুলকে যেভাবে ভারতের দালাল হিসেবে বলা হচ্ছে, অ্যাটলিস্ট তিনি ভারতের দালাল নয়। পাস্ট খোঁজাখুঁজি করলে এরকম ত্রুটি বিচ্যুতি অনেকের ক্ষেত্রেই ধরা যায়, অতীত বিশ্লেষণ করলে এরকম পাওয়া যায়। কিন্তু বর্তমানে বা হাসিনা 15 বছরে ডক্টর আসিফ নজরুলের অবদানকে হাইড করা, অন্য কোনো তত্ত্ব দিয়ে, ভারতের দালাল তত্ত্ব দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়, সম্ভব হয়নি। এই সময় এসে আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিক কন্টেন্ট বা ধারাবাহিক প্রচারণা ইলিয়াস এবং পিনাকির উদ্দেশ্য ছিল আসিফ নজরুলকে ডিমোরালাইজ করা, তাকে সরকার থেকে সরিয়ে দেয়া। কিন্তু আসলে ডক্টর আসিফ নজরুলের অবস্থান আরো শক্তিশালী হয়েছে, তিনি জিতে গেছেন এবং জনগণও এখন এটা বিশ্বাস করছে না। এই ইলিয়াস পিনাকির মূল দর্শক জামাত শিবিরের লোকজন, তারাও এখন আসিফ নজরুলকে সন্দেহ করছে না। একটা বড় অংশ, শিক্ষিত অংশ, অনেকে করছে, বিশ্বাস করছে না। তার সম্পর্কে এসব বক্তব্য শুনতেই চাই না, অনেকে বলছে, শোনার প্রয়োজনই নেই। সরকারের লোকজন দেখেন, যেখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা যদি আসিফ নজরুলকে ডিফেন্ড করে, তারপর আর কোনো কথা থাকে না। এটাই আসিফ নজরুলের বিজয়। সেই আক্তার থেকে শুরু করে, আকরাম থেকে শুরু করে, আসিফ নাহিদ থেকে শুরু করে সবাই, হাসনাত সাহেব, সবাই আসিফ নজরুলের পক্ষে। কারণ এরা সবাই আসিফ নজরুলকে ক্লিন সার্টিফিকেট দিলে, দেশপ্রেমিক সার্টিফিকেট দিলে, ভারতের দালাল নাই সার্টিফিকেট দিলে, এই পিনাকি ইলিয়াস এরা ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাইতে বড় কিছু হয়ে যায়নি। অতএব বরং আসিফ নজরুলের বিরুদ্ধে যদি ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা না বলতেন বা কন্টেন্ট না বানাতেন, আমার মনে হয় তাহলে আসিফ নজরুল বেশি দুর্বল থাকতেন। কিন্তু ধারাবাহিক কন্টেন্ট বানিয়ে অনেককে আসিফ নজরুলের পাশে দাঁড়াতে বাধ্য করেছেন, যার ফলে আমি মনে করি যে সত্য তথ্য দিলেও আসিফ নজরুলকে ডিমোরালাইজ করার যে একটা প্রজেক্ট,
ইলিয়াস এবং পিনাকির এরা ব্যর্থ হয়েছে, আসিফ নজরুল জিতে গেছে। তো এখন এর চাইতে ভয়ানক তথ্য দিলেও মনে করবে যে এগুলো কিছু না। আসিফ নজরুলকে জামাত ডিফেন্ড করে, বিএনপি ডিফেন্ড করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিফেন্ড করে। তো এখন এরা সবাই যদি এক কাতারে চলে আসে আসিফ নজরুল প্রশ্নে, আসিফ নজরুল দুধের দোহায় কথা আমি বলছি না, ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু ভারতের দালাল এ কথাও আমরা বলবো না, আমাদের পছন্দ হবে না পুরোপুরি। ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে সম্মান দেখিয়ে পদ পদবি দেন, তারা চুপ হয়ে যাবে। তবে সাংবাদিক ইলিয়াস সাহেব গতকালকে তিনি যে নিউজটা করেছিলেন, সেই নিউজে সারা বাংলাদেশ কিন্তু তোলপাড়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, এর পাশাপাশি বিজিবি, আমাদের সশস্ত্র বাহিনী বিজিবি, এই দুইজন মানে আমাদের বিজিবির যে ডিপার্টমেন্ট আছে প্লাস আসিফ নজরুল, দুইজনই এই বিষয়টা নিয়ে কিন্তু দুইটা বিবৃতি দিয়েছেন। তো আসিফ নজরুল সাহেব তিনি খুবই শান্ত ভাষায় বলার চেষ্টা করেছেন, কিন্তু বিজিবির বিষয়টা একটু আলাদা। কারণ সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটার মধ্যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়টাতে বা পরবর্তী সময়েও বিজিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন মহাকর্তৃপক্ষকে নিয়ে ওনার যে তথ্য ছিল সেটা সম্পর্কে বিজিবি একটা আপনার ব্রিফ করেছে। আমরা যদি একটু গণমাধ্যমকে বরাদ দিয়ে বলি, আপনার সামাজিক মাধ্যমে সম্প্রতি বিজিবি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফের ভূমিকা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ভিত্তিহীন এবং মন গড়া এসব তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে বলছে বিজিবি। আসিফ নজরুল ইসলামও ঠিক একইভাবেই কিন্তু কথা বলেছেন। আবার ভিপি নুরের যে দল, তারাও কিন্তু সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন, বলছেন যে আসিফ নজরুল স্যারের পাশে তারা থাকবেন। এবং এটা নিয়ে গতকালকে আসিফ নজরুল সাহেবও খুবই মানে রাগেন নাই, বা টেকনিক্যালি তিনি কথাগুলো বলছেন যে সাংবাদিক ইলিয়াস তিনি বেসিক্যালি ভুল এবং অপতথ্য ছড়াচ্ছেন, যেগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই, বা এটা তার মন গড়া, এতটাই মন গড়া এবং অকল্পনীয় যেটা নিয়ে কথা বললেও আসলে উচিত না, এমনটাই বলছেন আসিফ নজরুল। তবে বিজিবি বলছে যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি চক্রকে এখানে সাংবাদিক ইলিয়াসই উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। দুঃখের বিষয়, বিজিবি এবং বিজিবির ডিজির নামে এই অপপ্রচারগুলোতে দাবি করা হচ্ছে যে বিজিবি প্রধান ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র এবং শিক্ষার্থীদেরকে হত্যার মন গড়া তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এখানে আমরা দেখছি একটা তথ্য, যেটা আসিফ নজরুল স্যারও কিন্তু বলতেন, এদেশে 26 লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করে, কিন্তু তিনি যখন এখন চাকরিতে আছেন, দায়িত্বে আছেন, কাউকে কিন্তু বের করতে পারেন না যে এই 26 লক্ষ রাতারাতি গেল কই। এই সকল বক্তব্য কিন্তু তিনি একসময় দিয়েছিলেন। তো যাই হোক, এখন তিনি ক্ষমতায় আছেন, কেন এই বিষয়টাকে অ্যাভয়েড করেন আই ডোন্ট নো। আচ্ছা, তো এখন সাংবাদিক ইলিয়াস ঠিক এমন বক্তব্য দিয়েছেন যে এখানে ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। স্বাভাবিকভাবে এটা বিজিবির আত্মসম্মান বা বিজিবির কি বলে যে শৌর্য বীর্য, সেটার বিপরীতে একটা গভীর একটা বক্তব্য। প্রকৃত সত্য তুলে ধরে পোস্টে আরও জানানো হয়, মানে বিজিবি বলছে যে ডিজি বিজিবির নির্দেশনায় আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে আন্দোলন দমন করার তথ্যটাও সম্পূর্ণ ভিত্তিহীন। 5ই আগস্ট বিজিবি মহাপরিচালকের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে 10,000 লোক মেরে ফেলা কিংবা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি বিষয়ে কোনো ধরনের কথাই হয়নি। 5ই আগস্ট সকাল থেকে ঢাকার প্রবেশদ্বারে বিজিবি ছাত্র জনতাকে সমর্থন করেছে। বিজিবির যে সদস্যরা অপেশাদার আচরণ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যেই বিজিবি নিয়েছে। এমনকি ফাইনালি বিজিবি বলছে এটা স্পষ্ট যে একটি স্বার্থান্বেষী মহল একটি ভিডিওকে কেন্দ্র করে বিজিবি এবং ডিজির সুনাম নষ্টের জন্য এই সকল অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। অপপ্রচারে কান্না দিয়ে সত্যের পক্ষে থাকতে, বিভ্রান্তি এড়াতে যাচাই বাছাই করতে প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন। এমনকি বিজেপি বলছে দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করছে, ভবিষ্যতেও করে যাবে। এখন যখন এই লেভেলে একটা নিউজ হয়, সাংবাদিক ইলিয়াস যখন নিউজ করে, দেশের জনগণের একটা বড় অংশ এটা কিন্তু বিশ্বাস করে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা কি বলা হচ্ছে পজিটিভ নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়। তো এখন তো সরকারে আওয়ামী লীগ নেই, এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তো আসিফ নজরুল থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টাদের নিয়ে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ডক্টর কানক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। ইভেন সেনাপ্রধানও এই তালিকার মধ্যে ছিল। তো এই সকল বক্তব্যে স্বাভাবিকভাবে কোথাও না কোথাও যারা দায়িত্বশীল আছেন বা তাদের ডিপার্টমেন্ট এগুলাকে ফেস করতে হয়। জনগণের মধ্যে একটা সন্দেহমূলক অ্যাক্টিভিটিস তাদের সম্পর্কে তৈরি হয়। তো সেই জিনিসগুলোর কারণে আমাদের বাহিনীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিন্তু এই বিষয়গুলোকে প্রটেস্ট করা হয়।
কারণ সত্য মিথ্যা আসলে মনে হয় যে ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখলে মনে হয় যে আসলে মনে হয় সত্য, আবার বিজিবির বক্তব্য শুনলে মনে হয় না বিজিবি তো এরকম করতে পারে না, বিজিবিরটা সত্য। জনগণ পড়ছে চিপায় আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের অপিনিয়নটা কি, আপনারা কি বলতে চান। সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলকে ঘিরে যে প্রতিবেদন প্রকাশ করেছে, কিংবা সম্প্রতি সাংবাদিক ইলিয়াসের যে প্রতিবেদনকে ঘিরে এত রহস্য, এত সমালোচনা আলোচনা হচ্ছে, সেটা সম্পর্কে আপনাদের কি অপিনিয়ন থাকবে, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ব্যক্তিগত মতামত। আমি ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা বেশি বাড়াবো না, শুধুমাত্র আজকে এতটুকুই বলবো, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এদের মতো মানুষের জন্য আজকে বাংলাদেশ স্বৈরাচারী মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। দীর্ঘদিন ধরেই তারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলছে। যতই নির্যাতন নিপীড়ন সহ্য করেছে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হয়েছে, তার কিছুই নাই। আপনারা যারা সাংবাদিক ইলিয়াস, পিনাকির সমালোচনা করছেন, তারা একবার ভাববেন এদের বিষয়ে, এদের অবদানটা কতটুকু বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিও শেষ করতে চাই।